শুরুতেই একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি। 2016 সালের কথা। তো আমার ইউনিভার্সিটির আমার বস হলেন আমেরিকান প্রফেসর জিমি ইফার। তো জিমি আমাকে বলল যে মিল্টন, একটা জার্নাল থেকে ইনভাইটেশন এসেছে, একটা আর্টিকেল লিখতে হবে, এই রিফিউজিদের উপর একটা স্পেশাল ইস্যু হবে। তো উনি বললেন যে বাংলাদেশে তো রোহিঙ্গারা আছে, ওরা রিফিউজি, তুমি কি ওদের নিয়ে কোনো আর্টিকেল লিখবা কিনা? তো আমি জানি যে বাংলাদেশের টেকনাফে রোহিঙ্গারা আছে, বাট আমি কখনো যাইনি, টেকনাফ যাইনি। তাহলে ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি ডিসেম্বরে যখন দেশে যাব, আমি রোহিঙ্গাদের ওখানে যাব, আমি গিয়ে দেখি যে আমি কোনো ডেটা কালেক্ট করতে পারি কিনা, বা অ্যাটলিস্ট আই শুড হ্যাভ সাম আইডিয়া বিফোর রাইটিং এ পেপার। তো আমি লিটারেচার রিভিউ শুরু করলাম। এই সময় দেশে গেলাম, ইন্ডিয়ায় গেছিলাম একটু, তারপর দেশে গেলাম। দেশে গিয়ে নূপুরের আবার একটা দাঁতে অপারেশন হলো। তা আমি বললাম যে ঠিক আছে, অপারেশনের পরের দিন বললাম যে চলো, তোমার একটু রেস্ট হবে, কক্সবাজার বান্দরবন একটু ঘুরে আসি। তো আমি নূপুরকে নিয়ে গেলাম রোহিঙ্গা শিবিরে, এবং আমার বেশ কিছু পরিচিত লোক ছিলেন কক্সবাজারে। তো তাদের সহায়তায় আমি গেলাম, এবং বিশ্বাস করেন, মানে আমরা তো অনেক কিছু শুনি, অনেক কিছু দেখি, কিন্তু ওইখানে না গেলে বোঝা যায় না যে কি মানবেতর জীবন যাপন করছে। এবং মানুষের চোখের দিকে তাকিয়ে দেখেছি, সেই চোখে কোনো স্বপ্ন নেই, তারা জাস্ট বেঁচে আছে, তারা দিন যাপন করছে। ওখানে ওই রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে জীবনের অনেক রকম বাস্তবতা, আবার ওইখানে অনেক অপরাধ সংগঠিত হচ্ছে। ওদের একটা অংশ গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরতে যাচ্ছে। তাদের তো ধরেন খুব সীমিত খাওয়া দাওয়া বলেন, হাত খরচের জন্য টাকা বলেন, সবই খুব লিমিটেড, বাট এর মধ্য দিয়ে তারা নিয়ম কানুন ভেঙে নানা রকমের উপার্জন করছে। তো এই বিষয়টা দিয়ে মানে আমার ইট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি। তো ফিরে এসে আর্টিকেলটা লিখলাম, এবং আর্টিকেলটা ছাপা হয়েছিল 2017 সালের আগস্ট মাসে। এবং আর্টিকেলটা ছাপা হওয়ার ঠিক এক সপ্তাহ পরে এই যে সেকেন্ড যে ইনফ্লাক্সটা হলো, কয়েক লাখ রোহিঙ্গা যে আবার এলো, হ্যাঁ, সেই এক সপ্তাহ পরেই রোহিঙ্গাদের ইনফ্লাক্সটা হলো। এর ফলে হয়েছে কি, মানে আমার আর্টিকেলটা পাবলিশ হয়েছে একটা ইন্টারন্যাশনাল এবং বেশ ভালো ম্যাগাজিনে, নাম করা ম্যাগাজিন, এবং তার এক সপ্তাহ পরে যখন ঘটনা ঘটেছে, বেশ কিছু ইন্টারন্যাশনাল জার্নালিস্ট আমেরিকা থেকে বিশেষ করে তারা আমার সাথে যোগাযোগ শুরু করলো, যে তারা আমাকে ইন্টারভিউ করলো, তারা জানতে চাইলো রোহিঙ্গাদের এই যে ইনফ্লাক্সটা হলো। তো আমি যেহেতু আমার একটা আইডিয়া ছিল, এবং এই পেপারটা লিখতে যে আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি, এই রোহিঙ্গাদের টোটাল ইতিবৃত্ত, বেশ কিছু বইও বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম। তো তাদের একটা প্রশ্ন ছিল যে আমি এরপরে এদের নিয়ে কি করবো। সে মানে আমি একটা আর্টিকেল লিখে রীতিমতো বিপদে পড়ে গেলাম। তখন আমি বেশ অন দ্য স্পট বললাম যে ওদের মেন্টাল হেলথ নিয়ে কিছু কাজ করা উচিত। তো অস্ট্রেলিয়ার একটা এনজিও, ইসলামিক রিলিফ অফ অস্ট্রেলিয়া, ওরা আবার ওই ইন্টারভিউ দেখে আমার সাথে যোগাযোগ করে বললো যে তুমি যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাও, দেন উই হ্যাভ গট সাম ফান্ড ফর ইউ। তো এরকম, যদিও পরে কাজটা আমার আর করা হয়নি, কারণ ততদিনে আমি ইউনিভার্সিটির এই জবটা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো এই রোহিঙ্গাদের কথা যখনই হয় তখন আমার এই স্মৃতিটা মনে পড়ে। তো আমাদের বাংলাদেশে যে জাতিসংঘের মহাসচিব আন্তরিও এখানে সফর করলেন, তো এই সফরের মূল উদ্দেশ্যই ছিল মেইনলি রোহিঙ্গা ক্যাম্পগুলো সফর করা। তো এর জন্য তিনি রোজা রেখেছেন, অনেক ঘটা করে সেখানে যাওয়া হয়েছে, 1 লাখ রোহিঙ্গাদের ইফতারের আয়োজন করা হয়েছে। কিন্তু এই সফরে আসলে আমরা কি পেয়েছি, আমাদের কতখানি লাভ হয়েছে, কতখানি ক্ষতি হয়েছে। তিনি রোহিঙ্গা শিবিরে গিয়ে দুটো জিনিস আবিষ্কার করেছে। সেই আবিষ্কার দেখে আমি মুগ্ধ না হয়ে পারিনি, যে তিনি নিশ্চয়ই ভীষণ মেধাবী, না হলে এই জিনিস কিভাবে আবিষ্কার করে। আমরা এতদিন ওখানে গিয়েছি, কথা বলেছি, কিন্তু এইটা তো আমাদের মাথায় আসেনি। তিনি আবিষ্কার করেছেন যে রোহিঙ্গা শিবিরে যারা বাস করে তাদের আরেকটু বেটার কন্ডিশনে বাস করা উচিত, আরেকটু শান্তিতে বাস করা উচিত। আরেকটি আবিষ্কার তার,
যে তাদের দেশে ফিরে যাওয়া উচিত। চিন্তা করেন, এই আবিষ্কার করার জন্য উনি সেই কোন মার্কিন মুলুক থেকে সে টেকনাফে এসেছেন। মানে এটা আমার কাছে মনে হচ্ছে খুব উন্নত ধরনের তামাশা। তারে এইটা বুঝতে কি গবেষক হওয়া লাগে না জাতিসংঘের মহাসচিব হওয়া লাগে? রিফিউজি জীবন, শরণার্থী জীবন, এই যে কি কষ্টের জীবন, এটা যারা শরণার্থী হয়েছে তারাই বোঝে। কিংবা যদি আপনি সেখানে যান এবং আপনার যদি অনুধাবন করবার মতো একটা হৃদয় থাকে, তাহলে আপনি বুঝবেন যে শরণার্থী জীবন কি থাকে এবং দেশে ফিরে যাওয়ার জন্য তাদের কি আকুতি থাকে। এই যে আমি অস্ট্রেলিয়ায় থাকি, আমি তো শরণার্থী হিসেবে আসিনি, আমি এখানে স্কিলড একজন সায়েন্টিস্ট হিসেবে এখানে এই দেশে আমি কাজ করেছি, পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে। আমারই তো সারাক্ষণ বুকের মধ্যে একটা বেদনা থাকে, আমি কবে বাংলাদেশে ফিরে যাব। তো এইখানে রোহিঙ্গা শিবিরে এই আকাঙ্ক্ষাটা থাকবে এবং রোহিঙ্গা শিবিরে তারা যেভাবে জীবন যাপন করে, এটা তো অবশ্যই মানবেতর জীবন যাপন করে। তো এইটা আরেকটু শান্তিতে থাকতে হবে। এগুলো আমার কাছে মনে হচ্ছে যে প্রহসন আর কি। আরেকটা ক্ষতি এখানে হয়েছে, এখানে ডক্টর ইউনূস তিনি চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়েছেন। এই যে রোহিঙ্গাদের যে পুশব্যাক করা হয়, যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং ওদের যখন মিয়ানমারে ওদের যখন রেজিস্ট্রেশন করা হয় তখন ওদের কিন্তু রোহিঙ্গা লিখতে দেয় না। হ্যাঁ, বলা হয় যে বাঙালি লেখ। একটা অভিযোগ আছে যে ওরা বাঙালি, এবং সেই অভিযোগটা এস্টাবলিশ করে দিলেন ডক্টর ইউনূস। যদিও রোহিঙ্গাদের ভাষা এবং চিটাগাংয়ের ভাষা, তারা পরস্পরের ভাষাটা বোঝে, কিন্তু দুটো ভাষা এক না, দেয়ার আর স্টিল ডিফারেন্সেস। কিন্তু ইউনূস এই চিটাগাংয়ের ভাষা দেওয়ার ফলে অনেকেই কিন্তু বলা শুরু করেছে, ওই যে দেখো আমরা বলছিলাম না ওরা বাঙালি, ওই যে চিটাগাংয়ের চাটগায়া বাঙালি, এই দেখো চাটগায়া ভাষায় ওরা বক্তৃতা করছে। মানে একদিকে এক নোবেল বিজয়ী অং সান সুচি ওদের মিয়ানমার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলেন, আর এদিকে বাংলাদেশে আর এক শান্তির নোবেল বিজয়ী, অশান্তির ধারক ও বাহক ডক্টর ইউনূস সেই কফিনে একটা পেরেক ঠুকে দিলেন। তার এই ভাষায় বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার ছিল না যে ওরা রোহিঙ্গা না, ওরা আসলে চাটগায়া বাঙালি, তারা মাইগ্রেট করেছে পরে। এই আরো একটা সর্বনাশ হয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেছে যে আপনারা জানেন যে অনেক রোহিঙ্গা বর্তমানে সৌদি আরবে কাজ করছে অবৈধভাবে, এদের কোনো পাসপোর্ট নাই। তো এদের সংখ্যা প্রায় 69,000, কেউ বলে 70,000, কেউ বলে 90,000, যাই হোক সংখ্যাটা বেশ বড়। এখন বলা হচ্ছে এদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে। কেন? এরা তো বাংলাদেশি না, আপনি এদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে হালাল করে নেবেন বাংলাদেশি হিসেবে? আর এক মহারথী সেখানে বলেছে যে রোহিঙ্গাদের, এই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের ক্ষুদ্র ঋণ দেওয়া যেতে পারে গ্রামীণ ব্যাংকের উদ্যোগ। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে তারা কি করবেন? তারা ব্যবসা করবেন। ব্যবসা করতে হলে কি লাগে? আপনার একটা লাইসেন্স বা কোনো রকমের অফিসিয়াল একটা ডকুমেন্ট লাগে। আপনার লাইসেন্স করতে হলে কি লাগবে? আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তার মানে আপনি রোহিঙ্গাদের ন্যাশনাল আইডি কার্ড দেবেন, আপনি রোহিঙ্গাদের জায়েজ করে নেবেন বাঙালি হিসেবে, যাতে এখানে তারা থেকে যেতে পারে। মানে আপনি তো গেছেন রোহিঙ্গাদের জন্য দুটো বাড়তি টাকার ঘোষণা কিন্তু এই গুতেরেস সাহেব দিয়ে যাননি। হ্যাঁ, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন তিনি চেষ্টা করবেন, কিন্তু জাতিসংঘের নিজেরই ত্রাহি ত্রাহি অবস্থা। এদের প্রচুর ফান্ড কাট হয়েছে। ট্রাম্প তো অনেক জায়গা থেকে তাদের ফান্ড, আমেরিকার ফান্ড ডোনেশন উইথড্র করেছে। তো জাতিসংঘের নিজেরই, জাতিসংঘ তো আসলে কোনো প্রবলেম সলভ করতে পারে না। জাতিসংঘ যেটা করে প্রবলেম ম্যানেজ করে, মানে সমস্যার ব্যবস্থাপনা করে। এবং এইখানে রোহিঙ্গারা যতদিন থাকবে জাতিসংঘের এটা একটা লাভ। এই রোহিঙ্গাদের দেখায় তারা বিভিন্ন লোকজনকে এখানে চাকরি দিতে পারবে, বিভিন্ন ফান্ড অ্যাট্রাক্ট করে একটা ফান্ড নিজেদের কাছে রেখে দিবে। হ্যাঁ, জাতিসংঘের যে ফান্ডিং হয়, এই ফান্ডিং এর ইউটিলাইজেশন নিয়ে একটু কাজ করা উচিত। কতখানি মাঠে খরচ হয় আর কতখানি তাদের পেছনে হোয়াইট এলিফ্যান্ট হিসেবে খরচ হয়। তো এই জায়গাটা খুব মানে আমাদের একটু ভেবে দেখা উচিত যে তিনি জাতিসংঘের ব্যাপারে আসলে কি করতে পারবেন। এবং এই যে সিরিয়া বলেন, প্যালেস্টাইনের গাজা বলেন, হ্যাঁ, ইয়েমেন বলেন, এইসব জায়গায় কিন্তু জাতিসংঘের কোনো রোল নাই। জাতিসংঘ পারে এই বাংলাদেশের মতো কিছু দেশের এখানে এসে লাফালাফি কাটাকাটি করতে। আবার গুতেরেস সাহেব
সংবাদ সম্মেলন করেছে ঢাকায়। সেই সংবাদ সম্মেলনে গোপনে 4 জন সাংবাদিককে বলা হয়েছিল যে অনলি ইউ ক্যান আস্ক কোশ্চেন, এর বাইরে কাউকে প্রশ্ন করতে দেওয়া হয়নি। সেই 4 জনের একজন হলো এপি, যেটা ডাস্টবিন শফিক আগে ছিল, এপির বাংলাদেশ সাংবাদিক, ডেইলি স্টারের একজন, এরকম আরো 2 জন, মোট 4 জন, 4টা দালাল সাংবাদিককে দিয়ে আগের থেকে ঠিক করা প্রশ্ন করেছে। আবার রাজনৈতিক দলের সাথে গোল টেবিল বৈঠক করেছে, 7টা রাজনৈতিক দলের সাথে গোল টেবিল বৈঠক করেছে। এই 7টার মধ্যে 2টার আবার রেজিস্ট্রেশন নেই। এই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি বলেছেন যে কিছুই বুঝলাম না, কিসের মিটিং, কি আলোচনা হইল। আর সংস্কার বা এই বিষয়গুলো তো জাতিসংঘের মহাসচিবের হেডেক না। জাতিসংঘের মহাসচিব একটা দেশের অবৈধ সরকারের সাথে মিটিং করেছে, হি শুড বি কোশ্চেন ফর দ্যাট। ডক্টর ইউনূস তার হ্যাডাম দেখাইলো যে দেখো আমি জাতিসংঘের মহাসচিবদের ধরে নিয়ে আসছি। কিন্তু আয়না কি করছেন? আয়না বাংলাদেশের কয়েক কোটি টাকা খরচ করলেন, এর বেশি কিছু তো না। প্রাপ্তির খাতা, অনেকেই বলেন অশ্বডিম্ব, আমি বললাম অশ্বডিম্ব তো একটা প্রাপ্তি, এটা নেগেটিভে চলে গেছে। উই লস্ট লট অফ থিংস দেন টু অ্যাচিভ এনিথিং। জাতিসংঘ, আরেকটা কথা হলো ডক্টর ইউনূস বলেছেন তিনি আশা করেন যে আগামী রোজা মানে আগামী রমজানটা তারা মিয়ানমারে কাটাবে। এইটা শুনে আমি হাসবো না কাঁদবো? আপনাদের মনে আছে ফেনীর ওইদিকে যখন বন্যা হইল, তিনি সেই 1000 কোটি টাকার একটা ফান্ড করছিলেন এনজিওদের ডেকে? 1টা টাকা দেখছেন আপনারা? 1000 কোটি টাকার ফান্ডের 1টা টাকা দেখছেন? সেই ফেনীর বন্যা দ্রুত অঞ্চলের লোকজন কিন্তু এখনো সাফার করতেছে। তিনি 1000 কোটি টাকার একটা ফান্ড গঠন করবেন, এটা শুনে আমরা লাফালাফি শুরু করে দিলাম, কিন্তু ফান্ডটা আর গঠিত হইল না। আবার বলতেছেন উনি আগামী 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের পাঠায় দিবে। আমরা আবার বগল বাজানো শুরু করলাম যে আরে বাবা, নেতা দেখছো, আল্লাহ যদি বাঁচায় রাখে 1 বছর পরে আপনাদের সাথে কথা হবে। এইসব লোক, এই ডক্টর ইউনূস হলো মানে চাপাবাজির চূড়ান্ত একটা অবস্থা। আর সেই চাপাবাজি দেখা বাংলাদেশের কিছু আবাল আছে, কিছু দল অন্ধ আছে, এরা লাফালাফি করে, কিন্তু একবারও এরা জিজ্ঞেস করে না যে ডক্টর ইউনূস যেটা বলে সেটা কি বাস্তবে তিনি করেন, কিংবা এটা আদৌ বাস্তবায়িত হয় কিনা। তো এই জাতিসংঘের মহাসচিবের সফর নিয়ে যত হয়েছে, আমি এর আগে আরেকটা এপিসোডও করেছিলাম, আমি বলেছিলাম যে জাতিসংঘ মহাসচিবের লেভেলের রাষ্ট্রীয় অতিথি এলে তারা সাধারণত সাভারে গিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা বা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সেটাও এই অ্যান্টোনিও গুতেরেস করেনি এবং সেটা মানে প্রথা ভেঙেছে এবং আমি খুব অপমানিত বোধ করেছি। এবং বর্তমানে সরকার যে স্বাধীনতা বিরোধী চেতনার ধারণকারী একটা পাকিস্তানিপন্থী রাজাকার জঙ্গি সরকার, সেটা এই ঘটনায় আবার প্রমাণ হলো। সুতরাং ওভারঅল ইন এ নাটশেল, যে উই অ্যাচিভড নাথিং বাট উই লস্ট এ ফিউ থিংস।